হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন। ঠিক আছে, যেখানে আমরা আগের দিন আলোচনা করেছি অ্যালকেন সম্পর্কে। আজকে আমরা পড়ব অ্যালকিন। এবং অ্যালকিন সম্পর্কে তোমরা সবাই নিশ্চয়ই কম বেশি পরিচিত। মানে অ্যালকিনটা কি, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন কি ছিল না, এটা সম্পৃক্ত ছিল, কিন্তু অ্যালকিনটা অসম্পৃক্ত, যেখানে দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে। ঠিক আছে, ওখানে সিঙ্গেল বন্ড ছিল, এখানে ডবল বন্ড থাকবে। সেটাকে আমরা বলছি অ্যালকিন বা অলিফিন। এবং এদের যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে CnH2n, যেখানে n ইজিক্যাল টু 2 থেকে শুরু হবে, 2 3 4 এভাবে যাবে। ঠিক আছে, দেখো যদি আমরা n এর মান 2 বসাই তাহলে আমরা কি পাবো? C2H4। ঠিক আছে, এই 3 বসাই তাহলে আমরা কি পাবো? C3H6। ঠিক আছে, এটার নাম কি? যদি দুটো কার্বন হয় তাহলে তার নাম নয় ইথ, যেহেতু ডবল বন্ড তাহলে ইথিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইথিন। 3টে কার্বনযুক্ত প্রোপিন, তারপর 4টে কার্বনযুক্ত বিউটিন। ঠিক আছে, তারপর পেন্টিন, এভাবে চলবে। ঠিক আছে, এবার দেখো অ্যালকিনের যে ইউপ্যাক নোমেনক্লেচার, তোমরা ইউপ্যাক নোমেনক্লেচার শিখেছো, সেজন্য এখানে আমরা বিশেষ করে কিছু বলছি না। ঠিক আছে, ইউপ্যাক নোমেনক্লেচার তোমরা যখন তোমাদের বিভিন্ন ইউপ্যাক নোমেনক্লেচার শেখানো হয়েছে, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে অ্যালকিনের স্ট্রাকচার। ঠিক আছে, দেখবে নিশ্চয়ই তোমরা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং পড়েছো, যেখানে পাই বন্ড সিগমা বন্ড সম্পর্কে তোমাদের ধারণা আছে। যখন কোনো কার্বন কার্বনের মধ্যে একটা বন্ড ফর্ম হয়, সেটা অবশ্যই সেটাকে আমরা বলি সিগমা বন্ড। ঠিক আছে, এবং পাই বন্ড যেটা থাকে সেটা কিন্তু এভাবে থাকে, কোনো একটা প্লেনের উপরে নিচে দুদিকে থাকে পাই ক্লাউডটা, ইলেকট্রন ক্লাউডটা। এবং এখানে যে তোমার বন্ডগুলো থাকে, সাপোজ আমরা এটা লিখেছি C2H4। ঠিক আছে, ইথিন, বা এটাকে আমরা ইথিলিনও বলি। সেখানে দেখো এখানে যে বন্ড অ্যাঙ্গেলগুলো আছে, প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি করে। ঠিক আছে, এবং এই কার্বনটা কিন্তু sp2 কার্বন। এগুলো তোমরা জানো অবশ্যই সবাই কম বেশি। এবার আমরা দেখব অ্যালকিনের সমবায়তা বা আইসোমেরিজম। ঠিক আছে, আমি কি বললাম তাহলে? এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি করে, এবং কার্বনটা sp2 হাইব্রিডাইজ। ঠিক আছে, যেখানে হাইব্রিডেশন পড়েছো তোমরা নিশ্চয়ই, সেখানে আরও ডিটেলসে জেনেছো। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিংয়ে দেখো অ্যালকিনের সমবায়বতা বা আইসোমেরিজম। দেখো একটা হচ্ছে তোমার গঠনগত, আর একটা হচ্ছে তোমার জ্যামিতি। ঠিক আছে, স্ট্রাকচারাল, গঠনগত সমবায়বতা বা আইসোমেরিজম। ঠিক আছে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, একটা স্ট্রাকচারাল, একটা জিওমেট্রিক্যাল। দেখো এখানে আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে অবস্থানগত সমবায়তা। ঠিক আছে, মানে ডবল বন্ডের পজিশন অনুযায়ী। আচ্ছা, প্রত্যেকবার আইসোমেরিজম কথা লিখছে না। দেখো আইসোমেরিজমটা তোমরা তো আলাদাভাবে নিশ্চয়ই পড়েছো একদম ডিটেলসে। এখানে জাস্ট একটু আমি হিন্টসগুলো এখানে বলছি, বা এখানে একটু আমরা দেখো এখানে আমরা যদি বিউটিন নিই। ঠিক আছে, বিউটিন মানে যেখানে মলিকুলার ফর্মুলা তো সেম, বিউটিন মানে দেখাচ্ছে 4টে কার্বন, 1 2 3 4। এবার দেখাচ্ছে একটা আমরা নিলাম বিউট 1 ইন, 1 2 3 4, বিউট 1 ইন, মানে এখানে একটা ডবল বন্ড। ঠিক আছে, আবার 4টে কার্বন মানে মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু সেটা বিউট 2 ইন, মানে ডবল বন্ডের পজিশনটা চেঞ্জ হবে। সেখানে আমরা লিখবো 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, এখানে 2 নম্বর পজিশনে ডবল বন্ডটা। দেখো এখানে আমরা যদি লিখি CH3 CH2, দুটো একে তিনটে চারটে, CH ডবল বন্ড CH2। এখানে কার্বন দেখো কটা? 4টে। হাইড্রোজেন 3 আর 2 5, 6 আর 2 8, C4H8। ঠিক আছে, এখানেও দেখো CH3 বন্ড 2 আর 1 3 আর 1 4, 2 3 4, CH3। এখানে দেখো কার্বন 1 2 3 4, 4টে কার্বন, হাইড্রোজেন 3 আর 1 4, 3 আর 1 4, মানে 8টা হাইড্রোজেন। দেখো দুজনেরই কিন্তু মলিকুলার ফর্মুলা সেম, C4H8 C4H8,
বাট এদের অবস্থান, ডবল বন্ডের অবস্থান চেঞ্জ হওয়ার জন্য এরা কিন্তু ভিন্ন ভিন্ন স্ট্রাকচার শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকিনের গঠনগতর মধ্যে অবস্থানগত সমবায়তা। ঠিক আছে, এরকম আছে আমাদের শৃঙ্খল গঠিত। ঠিক আছে, তোমরা দেখে নেবে। বা আমি একটা রিং চেইন দেখাই। ঠিক আছে, যেমন আমরা যদি প্রোপিন নিই, ঠিক আছে, প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2, তিনটে কার্বন যুক্ত অ্যালকিন, মানে সেটা হচ্ছে প্রোপিন। এবার দেখো এটা যদি রিং ফর্ম করে, ঠিক আছে, রিং দেখো তাহলে কি হবে, CH2 CH2 CH2। এখানে কার্বন কটা দেখো, তিনটে কার্বন, হাইড্রোজেন 3 আর 1 4, 4 আর 2 6। এখানে দেখো তিনটে কার্বন, 6টা হাইড্রোজেন, C3H6। ঠিক আছে, এটা গেল আমাদের রিং চেইন। আরও আছে আমাদের শৃঙ্খল গঠিত, মানে যেখানে একটা কোনো ব্রাঞ্চ থাকবে না আর একটা ব্রাঞ্চ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের মলিকুলার ফর্মুলা কিন্তু সেম থাকবে। এটা হচ্ছে আমাদের আইসোমেরিজম। আর একটা আছে আমাদের জ্যামিতিক সমবায়তা। ঠিক আছে, এটা গেল গঠনগত। 2 নম্বর যেটা আমরা পড়বো হচ্ছে জ্যামিতিক, মানে সিস ট্রান্স যেটাকে আমরা বলি। ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। দেখো সিস ট্রান্সের ক্ষেত্রে কি হয়, সাপোজ আমরা এখানেও বিউটিন নিচ্ছি। ঠিক আছে, বিউটিনটা তোমরা দেখলে একটু আগে, যেটা আমরা এঁকেছিলাম 2 বিউটিনটা, CH3 CH ডবল বন্ড CH3। এটাকে আঁকছি। দেখো আমরা এই যে দুটো কার্বন আছে, সাপোজ এটা 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 করলাম। এবার এই যে 2 আর 3 আছে, 2 আর 3 মধ্যে ডবল বন্ড আছে। এই যে হাইড্রোজেন আছে, একটা CH3 গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন একটা CH3 গ্রুপ আছে পুরোটা। এখানে আমরা দেখো দুটো হাইড্রোজেনকে যদি দুই দিকে রাখি, এই হাইড্রোজেনটাকে এখানে রাখলাম, CH3টা এখানে রাখলাম, আর এই হাইড্রোজেনটা আমি এখানে রাখলাম, আর CH3টাকে এদিকে রাখলাম। তাহলে দেখো দুটো মিথাইল গ্রুপ অ্যান্টি পজিশনে, বিপরীত অবস্থানে, এটাকে বলা হয় ট্রান্স পজিশন। ঠিক আছে, ট্রান্স। তো এই জন্য এটাকে আমরা বলবো ট্রান্স টু বিউটিন। ঠিক আছে, এটা কি ছিল, বিউট টু ইন, তো বা টু বিউটিন যেটাকে আমরা বলতে পারি বিউট টু ইন। এই জিনিসটা যখন আমরা দুটো মানে মিথাইল গ্রুপকে ট্রান্স পজিশনে রাখলাম, বিপরীত পজিশনে, অ্যান্টি পজিশনে, সেটাকে আমরা বলবো ট্রান্স। ঠিক আছে, এটা ট্রান্স টু বিউটিন। আবার দেখো এটাই আবার লিখছি আমি সি ডবল বন্ড সি, এখানে লিখছি আমি হাইড্রোজেন, এখানে লিখছি আমি CH3। ঠিক আছে, হাইড্রোজেন CH3। আবার এখানেও লিখছি আমি CH3, এখানে লিখছি আমি হাইড্রোজেন। তাহলে এবার দেখো দুটো CH3 পজিশন একই দিকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এটাকে বলবো সিস টু বিউটিন। তাহলে কখন সিস কখন ট্রান্স নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালকিনের স্থিতিশীলতা, স্টেবিলিটি অর্ডার। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে দিলাম। দেখো অ্যালকিনের স্টেবিলিটি অনেক কিছু দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, রেজোন্যান্স আছে, হাইপার কনজুগেশন আছে। ঠিক আছে, তো আমরা মেইনলি হাইপার কনজুগেশন দিয়ে কিন্তু বলবো এখানে। ঠিক আছে, দেখো সাপোজ কোনো একটা অ্যালকিন আছে, অ্যালকিন থাকতে গেলে মোটামুটি দুটো কার্বন থাকতে হবে এবং ডবল বন্ড থাকতে হবে, সেটা হচ্ছে অ্যালকিন। এর সাথে যুক্ত যে কার্বন থাকবে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, আর এখানে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এই যে ডবল বন্ড আছে সিসি ডবল বন্ড, এর পরের কার্বনকে বলবো আলফা কার্বন, এবং এর সাথে যুক্ত হাইড্রোজেনকে বলবো আলফা হাইড্রোজেন। হাইপার কনজুগেশনে বলছে যার যত বেশি সংখ্যক আলফা হাইড্রোজেন থাকবে সে তত বেশি স্টেবল। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলা হয়, অ্যাকচুয়ালি বলা হয় অধিক প্রতিস্থাপিত অ্যালকিন হচ্ছে আমাদের বেশি স্থিতিশীল অ্যালকিন। এবার অধিক প্রতিস্থাপিত অ্যালকিন মানে কি, যে অ্যালকিনের দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি থাকবে। বুঝে গেল, সাপোজ ধরো এখানে দুটো বন্ড আছে কার্বনে, একটা তিনটে, এখানে এটা একটা অ্যালকিল গ্রুপ CH3, এখানে হচ্ছে আবার একটা CH3 গ্রুপ থাকলো। ঠিক আছে, তো বলছে
এই যে ডবল বন্ডযুক্ত কার্বন আছে বা অ্যালকিন আছে, এদের সঙ্গে যদি অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি থাকবে সেটাকে বলছে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন। সাপোজ এখানে দুটো অ্যালকিল গ্রুপ আছে, কিন্তু আমি এখানে একটা অ্যালকিল গ্রুপ দিলাম, একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এই কার্বনে কিন্তু প্রতিস্থাপিত কম, এখানে বেশি প্রতিস্থাপিত। ঠিক আছে, এটা বেশি অধিক প্রতিস্থাপিত অ্যালকিন। কারণ এই যে সি ডবল বন্ড সি আছে, দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে, এই অ্যালকিল গ্রুপের সংখ্যা, এদের সঙ্গে যে অ্যালকিল গ্রুপ বেশি, কিন্তু এখানে অ্যালকিল গ্রুপ একটা আছে, এখানে অ্যালকিল গ্রুপ দুটো আছে, তাহলে এটা এই পাশটা আমরা বলবো অধিক প্রতিস্থাপিত। অ্যাকচুয়ালি এরকমভাবে বলা হয় না, এরকমভাবে দেখা হয়। সাপোজ এরকমভাবে দিল সি ডবল বন্ড সি, সি ডবল বন্ড সি, দেখো এখানে 4টে হাইড্রোজেন দিল। ঠিক আছে, মানে কি এখানে কোনো আলফা হাইড্রোজেন কিন্তু নেই, কারণ আলফা কার্বন মানে আলফা কার্বন থাকতে হবে, তার সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। এখানে সি ডবল বন্ড সি, 4টেতেই ধরো আলফা কার্বন আছে এবং প্রত্যেকটাতে 3টে করে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, আমি এই মানে অ্যালকিল গ্রুপটাকে একটু ভেঙে নিচ্ছি, দেখো কীভাবে লেখা যায়। সিরিজটা কিন্তু এরকমভাবে লেখা যায়। ঠিক আছে, এটাও কিন্তু আমি এরকমভাবে লিখতে পারতাম। তার মানে দেখো এখানে 4টে অ্যালকিল গ্রুপ আছে। ঠিক আছে, 4টে অ্যালকিল গ্রুপ, তাহলে এখানে অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি। এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে তার সাথে অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি, তার মানে কি এটাই কিন্তু অধিক প্রতিস্থাপিত অ্যালকিন। এটা হচ্ছে কোনো অ্যালকিল গ্রুপই নেই, মানে এর আলফা হাইড্রোজেন হচ্ছে 0, কিন্তু এর আলফা হাইড্রোজেন দেখো 3 আর 3 6 আর 3 9 3 12, 12টি। বুঝে গেল? মানে কি এটা থেকে বেশি স্টেবল অ্যালকিন, এটা হচ্ছে লোয়ার স্টেবল অ্যালকিন। ঠিক আছে, এর স্থিতিশীলতা অনেক বেশি। এটা আমরা কিসের সাথে ব্যাখ্যা করলাম? হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন। ঠিক আছে, এটা তোমরা পড়বে নিশ্চয়ই, অলরেডি পড়ে এসছো নিশ্চয়ই। আমরা আরও একরকমভাবে ব্যাখ্যা করতে পারি, যদি সেটা সিস আর ট্রান্স, যেটা একটু আগে আমরা দেখালাম, সিস অ্যালকিন আর ট্রান্স অ্যালকিন। ঠিক আছে, দেখো সাপোজ ধরো এরকম আছে দুটো কার্বন কার্বন, সাপোজ ডবল বন্ড আছে, এখানে ধরো কার্বন কার্বন ডবল বন্ড আছে। আমি বললাম যদি দুটো CH3 গ্রুপ বা সেম গ্রুপ একই দিকে থাকে এটাকে বলি সিস, আর যদি দুটো সেম গ্রুপ বিপরীত দিকে থাকে, ঠিক আছে, সেটাকে বলি আমরা ট্রান্স। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। নিশ্চয়ই স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো দুটোর পজিশন অ্যান্টি পজিশনে, তাহলে এটাকে বলবো আমরা ট্রান্স। দুটোর সেম সেম দিকে আছে, তাহলে এটাকে বলবো আমরা সিস। তাহলে এখানে একটা স্টেরিক ইন্ডেন্স কাজ করবে, যেহেতু দুটো বাল্কি গ্রুপ একই দিকে থাকলে একটা স্টেরিক ইন্ডেন্স কিন্তু কাজ করে। ঠিক আছে, কিন্তু এখানে দুটো বাল্কি গ্রুপ দুটো ট্রান্স পজিশনে, তাহলে কি হবে? এখানে কোনো স্টেরিক ইন্ডেন্স নেই, মানে কি এটা বেশি স্টেবল, এটাকে আমরা বলি মোর স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। ঠিক আছে, মানে এটা হচ্ছে কম স্থিতিশীল, এটা হচ্ছে বেশি স্থিতিশীল। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারবে তোমরা। এবার আমরা আসবো প্রিপারেশন। ঠিক আছে, অ্যালকিনের প্রস্তুতি। তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা কি লিখবো? অ্যালকিনের প্রস্তুতি। সবাই হেডিং দাও। দেখো অ্যালকিন প্রস্তুত করারও অনেক রকম পদ্ধতি আছে। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে পড়বো সব প্রস্তুতিগুলোর পদ্ধতি। অ্যালকিনের সাধারণ প্রস্তুতি। এক নম্বর হচ্ছে অপনয়ন বা এলিমিনেশন বিক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, এবং সেটা কি? অবশ্যই অ্যালকোহলের নিরুদন দ্বারা। ঠিক আছে, এক নম্বর প্রিপারেশন পদ্ধতি যেটা হচ্ছে আমাদের প্রসিড, সেটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন দ্বারা। অ্যালকোহলের নিরোধন দ্বারা। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ঠিক আছে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ঠিক আছে, দেখো অ্যালকোহল আমরা নেব যে কোনো একটা, সাপোজ আমরা নিচ্ছি একটা CH3 CH2OH। অ্যালকোহল মানে কি? যেখানে আমাদের OH গ্রুপ যুক্ত থাকবে সেটাকে অ্যালকোহল বলি, তাই তো? এবং দুটো কার্বন যুক্ত, এটা ইথানল নিশ্চয়ই, তাহলে এটা আমাদের অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল থেকে আমরা করব কি? অ্যালকিন। তাহলে দেখো এই ওয়েস্টটা নিশ্চয়ই বেরিয়ে যাবে, একটা হবে CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, CH2 ডবল বন্ড CH2, দুটো কার্বনের অ্যালকোহল ছিল, দুটো কার্বনের অ্যালকিন তৈরি হলো।
ঠিক আছে, তাহলে এই অ্যালকোহলটার নাম কি ছিল? ইথানল, তাই তো, ইথানল, দুটো কার্বন। আর এটা আমাদের তৈরি হলো ইথিন বা ইথিলিন, যাই আমরা বলি, ঠিক আছে, ইথিন। দেখো এখানে রিয়েজেন্ট কি লাগবে, মেকানিজম কি হবে? ডিহাইড্রেশন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া, ঠিক আছে, H2O বেরিয়ে যাবে, -H2O, এটা হচ্ছে ডিহাইড্রেশন অ্যালকোহল থেকে। এখানে আমরা যে রিয়েজেন্ট ইউজ করব সেটা হচ্ছে আমরা ইউজ করব গাঢ় H2SO4, ঠিক আছে, গাঢ় H2SO4 এবং হাই টেম্পারেচার, ঠিক আছে, সেটা অ্যালকোহল অনুযায়ী হবে 100 ডিগ্রির বেশি, অবশ্যই 170 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, ঠিক আছে, 170 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তাহলে আমাদের কিন্তু অ্যালকিনটা আমরা পাবো। দেখো এখানে তাহলে আমরা কি ইউজ করছি? গাঢ় H2SO4 এবং হাই টেম্পারেচার, যার ফলে কি হচ্ছে আমাদের জলের অণু বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে যাওয়াটা কি বলা হয়? এলিমিনেট। কি বলা হচ্ছে? কি এলিমিনেট হচ্ছে না H2O, সেই জন্য এটা মানে অপনয়ন বিক্রিয়া আর কি, ঠিক আছে, অপনয়ন বিক্রিয়ার মেকানিজমটা শো করে এরা, ঠিক আছে, এটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, অ্যাকচুয়ালি এলিমিনেশন রিয়াকশন। কি এলিমিনেট করছে না H2O এলিমিনেট করছে, ঠিক আছে। এখানে দেখো আমি যদি রিয়াকশন মেকানিজমটা তোমাদেরকে দেখাই যে কিভাবে এটা প্রসিড করে। এই যে ওইস যে মানে ওইসটা যে কার্বনে যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন, আর তার সাথে যে কার্বনটা আছে সেটা হচ্ছে বিটা কার্বন, ঠিক আছে। এখানে কি হয়, আলফা কার্বন থেকে এই ওইসটা বার হয়। আমি যদি ওইসটা এরকমভাবে লিখি, আর এই CH3টা আমি যদি এরকমভাবে লিখি CH2H, তাহলে এখান থেকে আলফা হাইড্রোজেন থেকে হাইড্রক্সিল গ্রুপ, আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন, জল বার হবে, বেরিয়ে CH2 ডবল বন্ড CH2 হবে, ঠিক আছে। এবার এটা কিভাবে হয় দেখো, আমি একটা ডিটেলস মেকানিজমের সাথে দেখাচ্ছি। তাহলে সবার প্রথমে আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি একটা কোনো একটা জেনারেল রিয়াকশন লিখছি, ঠিক আছে, এটা মুছে দিলাম, দিয়ে একটা জেনারেল রিয়াকশন লিখি। তো সবাই হেডিং দাও বিক্রিয়ার ক্রিয়া কৌশল। দেখো সাপোজ আমরা কোনো একটা জেনারেল অ্যালকিন নিচ্ছি, জেনারেল অ্যালকোহল, আর CH2 CH2 OH, ঠিক আছে। এবার আমরা এখানে ইউজ করেছিলাম কি H2SO4। এবার H2SO4টাকে দেখো আমি তোমার নিশ্চয়ই ইলেকট্রন নট স্ট্রাকচার পড়েছে SO4 2- এর, সেখানে ছিল এরকম O- দুটো থেকে OH লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের H2SO4। যেহেতু H2SO4 একটা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, তো এ কী করবে, এখান থেকে একটা H+ অণু দিয়ে দেবে, দিয়ে এখান থেকে OH2+ তৈরি করবে, ঠিক আছে। এখান থেকে এটা H+ ছাড়বে, যেটা এই অক্সিজেনের লোন পেয়ার আছে এখানে গিয়ে অ্যাটাক করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। গিয়ে কি তৈরি হবে দেখো, এটা তৈরি হবে আর CH2 OH2+, ঠিক আছে, আর থাকবে আমাদের HSO4-, এটা থাকবে। সেকেন্ড স্টেপে কি হবে দেখো, এটা ফার্স্ট স্টেপ ছিল, সেকেন্ড স্টেপে এই যে ক্যাটায়নটা তৈরি হলো আমাদের ওই OH2+, আর CH2 OH2+ ছিল, সেটা কি করবে, এই OH2+টা এই বন্ডের ইলেকট্রনটাকে নিয়ে জল হিসেবে বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের রিমুভাল অফ ওয়াটার, যেটা, ঠিক আছে, এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্লোয়েস্ট স্টেপ। আমাদের এখান থেকে কী বার হবে, রিমুভাল অফ ওয়াটার বা ডিহাইড্রেশন যেটাকে বলছি। তাহলে OH2 বার হলো, তাহলে এই যেহেতু ইলেকট্রন এখানে একটা ঘাটতি পড়ে গেল, তাহলে এখানে আমাদের পজিটিভ চার্জ এখানে যাবে, তাহলে আমাদের তৈরি হবে আর CH2 তাই তো। তাহলে আমাদের কিন্তু এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। থার্ড স্টেপে কি হবে দেখো, এই যে আর CH2 আছে, এখান থেকে CH2টা আমি এরকমভাবে লিখছি CH, এখান থেকে কি হবে H+ বেরিয়ে যাবে এবং বন্ডেড ইলেকট্রনটা এখানে দিয়ে যাবে, ঠিক আছে, দিয়ে কি হবে আর CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এই অ্যালকিনটা কিন্তু তৈরি করবে, ঠিক আছে। আর দেখো মিডিয়ামে জল তো আছে, প্রচুর জল থাকতে পারে, বা আমাদের এখানে HSO4- আছে, সেখান থেকে HSO4- H+টা নিয়ে H2SO4 থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। সাপোজ ধরো আমাদের মিডিয়ামে কি আছে, HSO4- আছে,
সেটা কি করবে, এই H প্লাসটা থেকে নিয়ে H2SO4 হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের দরকার যেটা ছিল এটা। এবং এটা এখানে H2SO4টা একটা তোমার অনুঘটক হিসেবে কাজ করছে, যেটা আমরা নিয়ে শুরু করেছিলাম এবং বিক্রিয়া শেষে ফেরত পেলাম। ঠিক আছে, তাহলে এটা কি একটা অনুঘটক, তাহলে আমরা কি পেলাম, আমরা কিন্তু অ্যালকিন পেলাম। এবং অ্যালকিন তৈরি ক্রিয়া কৌশল কিন্তু এই 3টে স্টেপে এভাবে ঘটে। এবং তোমরা যদি জৈব রসায়নের প্রাথমিক ধারণায় কার্বোক্যাটায়ন বা আমাদের যে অপনয়ন বিক্রিয়া পড়ে থাকো, এলিমিনেশন রিয়াকশন, তাহলে সেখান থেকে আরও অনেক কিছু যে তথ্যগুলো এখানে দেবো সেগুলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। তাহলে এই যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমার জানা আছে, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। ঠিক আছে, স্থিতিশীলতা 3 ডিগ্রি সব থেকে বেশি। দেখো 3 ডিগ্রি কেন বেশি, কেন 2 ডিগ্রি, তারপর কেন 1 ডিগ্রির, তাহলে তার জন্য একটু এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে সাপোজ ধরো একটা কার্বোকার্বন তৈরি হলো এমন CH3 CH2 CH2 প্লাস, একটা কার্বোকার্বন তৈরি হলো CH3 H প্লাস, আরেকটা কার্বোকার্বন তৈরি হলো CH3 CH3 প্লাস। দেখো তোমরা ইন্ডাকটিভ এফেক্ট পড়েছো নিশ্চয়ই। ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে বলা হয় এই যে মিথাইল গ্রুপগুলো থাকে সেগুলো কি করে, বন্ডেড ইলেকট্রনগুলো শিফট করে। ঠিক আছে, বন্ডেড ইলেকট্রনটাকে ঠেলে এবং সেটা দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ইন্ডাকটিভ এফেক্টের পরিমাণ কমতে থাকে। এবার এই যে কার্বোকার্বনটা আছে এটা ডাইরেক্ট একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকার্বন। এই কার্বোকার্বনটা সর্বাধিক 2টো কার্বনের সঙ্গে যুক্ত, এটা 2 ডিগ্রি কার্বোকার্বন। এটা এই কার্বোকার্বনটা 3টে কার্বনের সাথে যুক্ত, কার্বনটা, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোকার্বন। এখানে দেখো কটা CH3 গ্রুপ আছে, একটা, এবং দূরত্ব অনেক বেশি। এখানে 2টো যুক্ত আছে, এখানে 3টে আছে। তাহলে সব থেকে ভালো চার্জ প্রশমিত কোথায় হবে, এখানে, কারণ এখানে 3টে CH3 গ্রুপ আছে যেগুলো বন্ডেড ইলেকট্রনকে বেশি বেশি পরিমাণে দিকে ঠেলবে এবং পজিটিভ চার্জটাকে প্রশমিত করবে বেশি। সেই জন্য সব থেকে বেশি এটা স্টেবল হবে, তারপরে এটা, তারপরে এটা। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কার্বোকার্বন স্টেবিলিটি। কার্বোকার্বন আবার একটা কি করতে পারে না, রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে। ঠিক আছে, তোমরা জৈব রসায়নের প্রাথমিক ধারণা পড়ে থাকবে। জৈব রসায়নের যে প্রাথমিক ধারণা আছে ওই পার্টটাতে, যে কার্বোকার্বন নিজে স্টেবিলিটি পাওয়ার জন্য পাশের কার্বন থেকে হাইড্রোজেন শিফট করে। ঠিক আছে, হাইড্রোজেন শিফট, কখনো কখনো মিথাইল শিফটও করে, কখনো আবার ফিনাইল শিফটও করে। ঠিক আছে, সেটার আবার প্রায়োরিটি আছে, হাইড্রোজেন শিফট সবথেকে বেশি হয়, তারপরে মিথাইল, তারপর ফিনাইল। ঠিক আছে, তো হাইড্রোজেন শিফট কখন করবে, যদি কিনা হাইড্রোজেন শিফট হওয়ার পরে সে কার্বোকার্বনটা বেশি স্টেবিলিটি পায় তাহলে কিন্তু শিফটিংটা হবে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এইগুলো সব থেকে ভালোভাবে পাবে তোমরা কোথায় না, জৈব রসায়নের প্রাথমিক ধারণায়। ঠিক আছে, তবু এখানে আমি যদি লাগে সেই জন্য একটু বলে দিলাম, তোমরা জৈব রসায়নের প্রাথমিক ধারণায় আরও ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এগুলো একটু মুছে দিলাম। এবং এখান থেকে কিন্তু আমরা তাহলে মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখলাম যে কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিনটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপে কি হয়, প্রোটনেশন হয়। প্রোটনেশন হয়ে আমাদের OH2 প্লাস তৈরি হয়, তারপরে সেখান থেকে জলটা বেরিয়ে গিয়ে আমাদের কার্বোকার্বন তৈরি হয় এবং তারপরে কিন্তু আমাদের অ্যালকিনটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর এখানে যে ক্রিয়া কৌশলটা আমরা দেখালাম সেই ক্রিয়া কৌশলটার নাম হচ্ছে E1। ঠিক আছে, যেহেতু ই মানে কি, ইউনিমলিকুলার রিয়াকশন, মানে এলিমিনেশন রিয়াকশন, অপনয়ন বিক্রিয়া। আর ওয়ানটাকেই কি প্রতিস্থাপন করে, মানে কি জন্য, ওয়ানটা হচ্ছে ইউনিমলিকুলার রিয়াকশন। ঠিক আছে, দেখো আরও একটু ভেঙে বলছি আমি, যে এটা তোমাদের অবশ্য ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট, যে যদি কোনো একটা রিয়াকশান একাধিক ধাপে ঘটে তাহলে যে ধাপটা সব থেকে স্লোয়েস্ট বা সর্বাধিক ধীর গতি সম্পন্ন হয়, বিক্রিয়ার গতি ওই ধাপের ওপরই নির্ভরশীল হয়। এখানে যে 3টে স্টেপ লিখেছিলাম তার মধ্যে যে সেকেন্ড স্টেপটা লিখেছিলাম না, যে আর CH2 OH2 প্লাস, এখান থেকে যে
মানে কার্বোকার্বনটা তৈরি হচ্ছিল আর CH2 প্লাস প্লাস H2O, এটাই আমাদের ছিল সব থেকে স্লোয়েস্ট স্টেপ, ঠিক আছে, যেটাকে আমরা রেট ডিটারমিনিং স্টেপও বলি, RD স্টেপ, ঠিক আছে। এই মানে অনেকগুলো ধাপে করলে যে ধাপটা স্লোয়েস্ট স্টেপ হয় তার উপরে কিন্তু বিক্রিয়ার গতি নির্ভর করে। এবং এখানে দেখো আমাদের শুধুমাত্র কার্বোকার্বন, ঠিক আছে, এই জিনিসটা আছে এবং এর ওপরেই কিন্তু আমাদের নির্ভর করছে, ঠিক আছে, বিক্রিয়ার গতিটা বা রেট। এবং এখানে দেখো প্রেজেন্ট কটা মলিকিউল আছে, একটাই মলিকিউল আছে, কি সেটা না অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহলটা প্রেজেন্ট আছে, সেই জন্য রেটটা কিন্তু শুধুমাত্র অ্যালকোহলের গাঢ়তার উপর নির্ভর করে। এবং যেহেতু এই স্লোয়েস্ট স্টেপ বা সর্বাধিক ধীরগতি সম্পন্ন যে ধাপটা আছে সেই ধাপে শুধুমাত্র একটাই মলিকুল আছে, সেই জন্য এটাকে বলা হয় ইউনিমলিকুলার এলিমিনেশন, ঠিক আছে, বা ইউনিমলিকুলার এলিমিনেশন রিয়াকশন। বোঝা গেল? এবার সাপোজ ধরো তোমাদেরকে কোনো তিনটে অ্যালকোহল দিল, ঠিক আছে, দিয়ে বললো কোন অ্যালকোহলের নিরুদন সব থেকে ফাস্ট হবে। তোমরা সেক্ষেত্রে কি দেখবে যে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে, ঠিক আছে, অ্যালকোহলের নিরুদনের H2টা বার হওয়ার পর যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি হচ্ছে, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে তিনটে দিল, একটা ক্ষেত্রে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটা ক্ষেত্রে 2 ডিগ্রি, একটা ক্ষেত্রে 3 ডিগ্রি, তাহলে যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা সব থেকে ফাস্ট হবে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে মোর স্টেবল, আমি বললাম, ঠিক আছে, সেই জন্য কিন্তু ওই রিয়াকশনটা অনেক ফাস্ট হবে দেন 1 ডিগ্রি আর 2 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা কথা বলি, দেখো যদি আমাদের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল দেয় তাহলে আমরা তো H2SO4 ইউজ করছি করবো, 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু লঘু H2SO4ও কিন্তু কার্যকরী। আমরা যদি কনসেন্ট্রেট H2SO4 দিই তাহলে তো খুবই ভালো, কিন্তু আমরা যখন লঘু H2SO4 দিলেও কাজ করতে পারবো, কারণ 3 ডিগ্রি কার্বোকার্বন যেহেতু মোর স্টেবল ওটা ইজিলি ফর্ম হতে চায়, সেই জন্য সেখানে আমরা যদি ডাইলুট H2SO4 ইউজ করি তাও কিন্তু হবে। আরও আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5 বা অ্যালুমিনা ট্রাইঅক্সাইড, ঠিক আছে, L2O3, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কিন্তু অনেক হাই লাগবে, আরও অনেক হাই, ঠিক আছে। যেমন ধরো যদি আমরা কোনো একটা অ্যালকোহল নিই আর CH2OH, ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি L2O3, ঠিক আছে, বা P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেম্পারেচার হাই টেম্পারেচার লাগবে, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 350 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তাহলে কিন্তু আমাদের অ্যালকোহলটা তৈরি হবে আর CH2 অ্যালকিন, ঠিক আছে। তাহলে আমরা যখন অ্যালুমিনিয়াম বা ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করবো তখন টেম্পারেচার কিন্তু অনেক হাই ইউজ করব, ঠিক আছে। এখানে একটা লাস্ট টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যদি অ্যালকিনটা অপ্রতিসম অ্যালকিন হয়, ঠিক আছে, বা অ্যালকোহল থেকে যেটা তৈরি হবে সেটা যদি অপ্রতিসম অ্যালকোহল হয়, ঠিক আছে, বা টারশিয়ারি অ্যালকোহল। সাপোজ ধরো আমি একটা অপ্রতিসম অ্যালকোহল নিচ্ছি, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, CH3 CH CH3 CH2 CHOH CH3, এখানে আমরা দিয়ে দেবো গাঢ় H2SO4 আর হাই টেম্পারেচার, ঠিক আছে। এবার দেখো আমরা কি বলেছিলাম যে ওইসটা যে কার্বন যুক্ত হবে সেটা আলফা কার্বন আর তার পাশের কার্বনগুলো হচ্ছে বিটা কার্বন, ঠিক আছে। এবার কি হয়, আলফা কার্বন থেকে ওইস যায় আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন বার হয়, তাহলে এখানে দুটো বিটা কার্বন আছে, তাহলে কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা বার হবে? দেখো এখানে দুটো পসিবিলিটি সম্ভব, ঠিক আছে, এখান থেকে একটা হাইড্রোজেন আমি এখানে লিখছি আর এখান থেকে একটা হাইড্রোজেন আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা এই দুটোকে প্রথমে বার করি, ঠিক আছে, এটাকে আমি লিখছি 1, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, এই জলটা যদি বার হয় তাহলে প্রোডাক্ট যেটা তৈরি হবে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাই তো, এটা হচ্ছে প্রোডাক্ট 1। 2 নম্বর কি হতে পারে না, যদি এই দুটো বার হয় এটাকে আমি লিখছি 2, তাহলে কি তৈরি হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2। দুটো পসিবিলিটি কিন্তু এখানে সম্ভব, কোনটা আমরা করব? দেখো এখানে একটা সেটজেপ এবং হফম্যান রুল আছে, ঠিক আছে। আমরা একটু আগে বললাম না যে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন হচ্ছে বেশি স্টেবল, তাহলে এখানে দেখো যে অধিক প্রতিস্থাপিতকে একটু আগে কিন্তু তোমাদেরকে বললাম এই ডবল বন্ডের সাপেক্ষে যতগুলো বেশি বেশি অ্যালকিন থাকবে সেটা বেশি মানে অধিক প্রতিস্থাপিত। তাহলে এই ডবল বন্ডের সাপেক্ষে দুটো অ্যালকিল গ্রুপ আছে, কিন্তু এই ডবল বন্ডের সাপেক্ষে দেখো
অ্যালকিল গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এই ডবল বন্ডের সাপেক্ষে যদি হাইপার কনজুগেশন দেখি, তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, আর এখানে এটা আলফা কার্বন। তাহলে এখানে আছে আমাদের 2টো আলফা হাইড্রোজেন, কিন্তু এখানে 3টে আলফা হাইড্রোজেন আর এখানে 3টে আলফা, মানে টোটাল এখানে 6টা আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে 2টো আলফা হাইড্রোজেন আছে। তাহলে এটা বেশি স্টেবল, সেই জন্য প্রোডাক্ট কিন্তু মেজর এটা হবে, এটা মাইনর প্রোডাক্ট হবে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের অপ্রতিসম অ্যালকিনের গল্প, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বোঝা গেছে। এটাই আমাদের ছিল। তাহলে এটা আমাদের মেজর পরিমাণে, এটা দেখাচ্ছে সাপোজ আমাদের 80% উৎপন্ন হবে হয়তো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 20%। এটা কি রুল বললাম? এটা বললাম আমরা সেট জেপ রুল, ঠিক আছে, সেট জেপ। সেট জেপ রুল তোমরা আবার নেক্সট আরও পড়বে পরে, ঠিক আছে, সেখানে আরও ডিটেলস আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। এখানে আমাদের অ্যালকিনের একটা প্রিপারেশন বললাম, আরও অনেক প্রিপারেশন আছে মেথডের, তো সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। আজকে ক্লাস এখানে তাহলে স্টপ, ঠিক আছে।